হ্যালো সবাইকে। জানি যাত্রাপথের মাঝখানে অনেকটা বিজ্ঞাপন বিরতির মতন অনেকটা সময় নিয়ে নিয়েছি। আসলে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে মাঝে। আমি দিল্লি থেকে শিলিগুড়ি চলে এসেছি পুজোর ছুটিতে এবং সাথে অনেক কাজ বাজ হ্যান নিয়ে। তো ভ্লগের সাথে সাথে শরীরটাও বেশ কিছুটা দিন খারাপ যাচ্ছিল জন্য আমি আর এডিট করতে পারিনি, কারণ গলার যা অবস্থা তাতে ভয়েস ওভারটা বিশেষ ভালো লাগবে না ভেবেছিলাম। কথা বলতে বলতে তো ল্যান্ড করে গেলাম ইস্তানবুলে যখন নামছিলাম তখনও সেটা একটা অন্য রকমের অভিজ্ঞতা ছিল, আলাদাই একটা এক্সাইটমেন্ট ছিল। নতুন এয়ারপোর্ট, কিন্তু মাথাতে অনেকটা টেনশন ছিল যে আমাদের মাত্র 2 ঘন্টা লেওভার। সেই 2 ঘন্টা লেওভারের মধ্যে আমাদেরকে সমস্ত কাজ করে ট্রান্সফারটা করে নিতে হবে সময়ের মধ্যে, কারণ কতটা বড় এয়ারপোর্ট না ভেতরে যাওয়া অবধি তো আমরা বুঝতে পারছি না। কিন্তু যাওয়ার সময় জানি না কেন মোটামুটি ঠিকঠাকভাবেই হয়ে গেছিলো। আরেকবার করে সিকিউরিটি চেক হয়েছিল শুধু, আর বাস যেটুকুন ডকুমেন্ট ছিল পাসপোর্ট দেখা আর বোর্ডিং পাস দেখা ওটুকুই, তাছাড়া বিশেষ কিছু কোনো হ্যাপাজে পোহাতে হয়েছে তা নয়। তো আমরা ইস্তানবুলে তখন আর বিশেষ দাঁড়িয়ে ছবি তোলা ভিডিও করা সে সমস্ত না করে একদম একদম সোজা রওনা দিয়েছি। এই লাইনটাই ছিল অনেকটা, এই লাইনটা আবার ঘুরে 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 সিকিউরিটি চেকিংয়ের দিকে যায়। তো সেটাতেও অনেকটা টাইম লেগেছিলো, যেহেতু ট্রান্সফারের ব্যাপার আছে। আমাদের মাথায় তখন টেনশন ছিল যে এখানে লাইনে বেশি সময় যদি চলে যায় আমাদের পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। কিন্তু যথারীতি আমরা ঠিকঠাক সময় মতন সবটা করে ফেলে আস্তে ধীরে ইস্তানবুলের এয়ারপোর্টটাকে এক্সপ্লোর করা শুরু করি। ভীষণ সুন্দর সাজানো গোছানো, না ছোট না বড়, খুব বিশাল বড় তা না, বাট হ্যাঁ অবভিয়াসলি বড়, অনেকটাই বড়। ডাবলিনের এয়ারপোর্ট থেকে তো ডেফিনেটলি অনেকটা বড়। ইস্তানবুল এয়ারপোর্টে বেশ কিছুক্ষণ আমরা তারপরে যেহেতু আমরা আগেই পৌঁছে গেছিলাম, দিয়ে বেশ কিছু সময় কাটালাম, সবাই মিলে আড্ডা দিয়েছি, গল্প করেছি, করে তারপরে ডেস্টিনেশনের ফ্লাইটের উদ্দেশ্যে রওনা। আর আমি ইন্টারন্যাশনাল ফ্লাইটে যেহেতু প্রথমবার চড়ছি, হয় না একটু খুঁটিয়ে খাটিয়ে দেখা কোনটা কি হেন তেন, ওই ছোটোখাটো এক্সাইটমেন্টগুলো থাকে। এবার এত সিনেমা এত কিছুর অপশান চলে আসাতে মাথা গেছিলো খারাপ করে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো, নাকি কিছু না দেখেই ঘুমাবো। তারপর ভাবলাম না, ঘুম তো পরেও ঘুমানো যাবে, একটু এনজয় করি জার্নিটাকে, একটু উপভোগ করি বসে বসে। তো তাই দেখছিলাম কীভাবে এতটা দূরের এতটা জায়গা, মানে কতটা ডিস্টেন্স, কি সুন্দরভাবে আমরা পৌঁছে যাচ্ছি ঠিকঠাক সময় মতন। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মনেই হচ্ছে না কোথার থেকে কোথায় চলে যাচ্ছি। এই দিল্লিতে ছিলাম, এখন ইস্তানবুলে চলে এলাম, আবার ডাবলিনে চলে যাচ্ছি, মানে কতটা ইজি হয়ে গেছে এখন সব কিছু। আর আমি যে প্রথমবার গেছি, আমাদের সাথে আমাদের সবাই ছিল, আমাদের ডিপার্টমেন্টের আরও অনেকে ছিল, আমার সুপারভাইজার নিজে ছিলেন। তা সত্ত্বেও আমার এটা খুব বেশি করে মনে হচ্ছিল যে হয়তো আমি যদি একাও আসতাম, একটু হয়তো জিজ্ঞেস করে একটু এদিক ওদিক গিয়ে আমাকে সবটা করতে হতো, বাট হয়ে যেত আলটিমেটলি জিনিসটা। এটা ভীষণ রকমভাবে আমার মনে হচ্ছিল। আগের ফ্লাইটের তুলনায় এই ফ্লাইটটা অনেকটা ছোট ছিল, যেরকম থাকে আর কি নর্মাল ক্যাপাসিটি। তো আমি ভাবছিলাম যে কিছুক্ষণ যদি একটু ঘুমিয়ে রেস্ট করে নেওয়া যায়, তারপরে ভাবলাম যে না, কমপ্লিমেন্টারিটা দিয়ে দিক, একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ বেশ খিদে পেটে আছেই। কারণ যতই যাই হয়ে যাক, দৌড়াদৌড়ি তো কম যাচ্ছে না। রাতের থেকে শুরু হয়েছিল সেই দিল্লি থেকে যাত্রা, তারপরের থেকে ছুটেই যাচ্ছি মাঝখানে। হ্যাঁ অবশ্যই আমি ফ্লাইট চালিয়ে যাচ্ছি না ঠিকই, কিন্তু তাও হয় না, দৌড়াদৌড়ি এই সমস্ত করতে করতে একটা ভেতরে এক্সাইটমেন্ট সব কিছু থাকে যেহেতু। তো দিয়ে তারপরে এই খাবারটা তাদের তরফ থেকে ছিল একটা পাস্তা, হোয়াইট সস পাস্তা, একটা পাউরুটি ধরনের একটা ব্রেড ধরনের জিনিস, বাটার, আর ছোট করে একটা জল, অল্প স্যালাড, এই টুকটাক করে। আর কি বলো তো, টুকটাক করে খেলে না অনেকটা পেট ভরে যায়। তবে এর আগের খাবারটা একটু হরিবল ছিল, যদিও সেটা ছিল রুটি তরকারি, এবং যাই হোক আর কি, পেট ভরানোর জন্য তখন মনে ছিল ঠিক আছে সেটাই খেয়ে নিই, চুপচাপ কোনো কমপ্লেন না করে। পেছনে আমাদের বেশ কিছু টিমমেটরা ছিল, সবারই মোটামুটি আগে পরে করে আমরা সিট পেয়েছিলাম। জানলাটা পাইনি,
তবে জানলাটা না পাওয়া না পাওয়াটা ভীষণ যে ইম্পর্টেন্ট তা নয়, কারণ আমি আগের ব্লগে বলেছি না যে জানলা পাওয়া সত্ত্বেও আমি জানলার কোনো ইউটিলাইজই করতে পারিনি। থ্রু আউট আমার জার্নি পুরো জানলার ওই কভারটা বন্ধ করেই রাখতে বলেছিল, আমার নয় সবার। তো সেরকমভাবে যে আমি উপভোগ করতে পেরেছি কিছু তা নয়, এই ক্ষেত্রে খোলা রাখা ছিল জানলাটা। তো দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে শহরটার কথা এত শুনেছি, যে শহরটার কত গল্প শুনেছি, নিজের মতন করে ইমাজিন করেছি যে শহরটাকে, সেই শহরে এবার পা ফেলার সময় চলে এসছে। অবশেষে আমরা ডাবলিনে নামার পথে, আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করে যাবে ফ্লাইট। আর তখন ভারতে প্রায় রাত্রি 8টা বেজে গেছে, আর ডাবলিনে দুপুর 3টে। কী যে অদ্ভুত লাগে ভাবলে, যে কোথার থেকে কোথায় কিভাবে চলে যাওয়া হয়, কত টাইম, কত কিছু, মানে সব কেমন যেন ঘেটে হয়ে যায়। কিন্তু তাই আর কি, আমি যেহেতু আইল সিটে ছিলাম, তাই অতটা প্রমিনেন্টলি আমি ক্যাপচার করতে পারছিলাম না। দুজনকে ওইভাবে গার্ড করে গিয়ে ভিডিও করতে খুব একটা অস্বস্তিকর লাগে বই কি। তো যতটা পেরেছি ততটা ল্যান্ডিংয়ের ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি, নিজের থেকে ডিরেক্টলি না নিতে পারলেও পাশে যিনি ছিলেন ভিডিও করছিলেন তার আমি মোবাইলটাকে ফোকাসে রেখে অন্তত যাতে কিছুটা দেখা যায়। আমার স্মৃতিতে মনের মণিকোঠায় তো আছে, এবার স্মৃতির মণিকোঠায় যেন সারা জীবন থেকে যায়, সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। খুব ছোট ডাবলিন এয়ারপোর্টটা, আর ততোধিক সুন্দর, এত রঙিন ফুল চারদিকে ভরা, মানে দেখেই মনটা ভরে যাবে, এতটা সুন্দর। যাই হোক, যথারীতি নেমেই আমরা যেটা করেছিলাম সেটা হলো বাসের টিকিট বানিয়ে নিয়েছিলাম। বাসের টিকিট তো বলে না, ওটাকে কার্ড বলে। ওই কার্ডটা থাকলে, এটা ট্যুরিস্ট কার্ড ছিল একটা, 7 ডেজের জন্য 32 ইউরো নিয়েছিল। আনলিমিটেড ট্রাভেল করা যাবে বাসে করে, কোনো চার্জেস এক্সট্রা কিছু লাগবে না, তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যেতে পারো। তো এটা আমাদের ক্ষেত্রে অনেকটা লাভের ছিল, কারণ আমরা কোথায় যাব, আমাদের ক্ষেত্রে এটা ভীষণ নিজ করা কাজে লেগেছিল। এবার বাসের রুট খুঁজতে একটু শুরুতে বেগ পেতে হয়েছিল, কারণ জিনিসটা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল ছিলাম না যে কোন রুটে যেতে হবে। তবে সব কিছু মিলিয়ে কিভাবে জানি আমরা ঠিক বাসেই উঠে পড়েছিলাম। আর নেটওয়ার্কটা একটু ইস্যুস ছিল, কারণ 1 GB নেট ছিল ইন্টারন্যাশনাল প্যাকে। এগুলো পরে তোমাদের ডিটেলে শেয়ার করব, সবাই হয়তো জানো বা জানো না, তো যাই হোক আমি আমার তরফ থেকে শেয়ার করব। তো আমরা পৌঁছানোর আগে BNBর যারা হোস্ট তাদের থেকে বেশ কিছু ডিটেলের মেসেজ পেয়ে যাই। সেখানে লেখা আছে কিভাবে কোন ডাইরেকশানে আমাদের এয়ারপোর্ট থেকে আসতে হবে। এতটাই সিস্টেমেটিক না, আমরা যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন করি সেটাই মানে একটা অদ্ভুত দেখিয়ে যাবে, কারণ অলরেডি তারা সব কিছু বলে দিয়েইছে, তারপরে আর কোনো অসুবিধে কোয়েশ্চেন থাকার কথা না। তো যাই হোক, যথারীতি তাদের যথাজ্ঞা বলে তারা যেভাবে পাঠিয়েছিল সেই ডাইরেকশানে আমরা বাসে উঠি। ইভেন সেখানে কত নাম্বার বাস সব কিছু লেখা ছিল, কোন বাস স্টপে নামতে হবে, কোন বাস থেকে নেমে কতটা ওয়াকিং ডিস্টেন্স, এভরি ডিটেল লেখা ছিল, এবং চাবি কীভাবে কালেক্ট করতে হবে সেই বিএনবির। তো আমরা বাসে উঠে ডিরেক্ট সেই ওনাদের বলা বাস স্টপের উদ্দেশ্যে রওনা হই। বাস স্টপের উদ্দেশ্যে যখন, সেটা ছিল ড্রামকন্ড্রা রোডে গিয়ে আমরা নেমে না একটু দিশেহারা হয়ে গেছিলাম সত্যি কথা বলতে, কারণ আমরা যেহেতু কখনো বাসে চড়িনি, প্রথমবারের জন্য বাসে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা নতুন অভিজ্ঞতা। তো অলরেডি আমরা যদি বিভিন্ন জায়গায় এরকমভাবে ট্রাভেল করে থাকতাম, একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়ে থাকে, তখন আমরা একটু হলেও ঘাবড়ে গেছিলাম যে ঠিক জায়গায় যাচ্ছি তো নাকি আদেও ভুলভাল জায়গায় মানে ঘুরে বেড়াচ্ছি, হ্যানতা নেই সেই। তো যাই হোক, কিন্তু না, যাই ভাবি না, কিন্তু ঠিক জায়গাতেই আলটিমেটলি গেছিলাম। বাড়িতে তখনও কেউ ঘুমোয়নি, আমার দুপুর থাকলেও তাদের তো রাত ছিল। সবার মনে অদ্ভুত উত্তেজনা, তখন মনে হচ্ছে বিদেশের মাটি, বিদেশের রাস্তা ঘাট, আশপাশ পরিবেশ সবটা দেখার জন্য তারাও সবাই আমার সাথে জেগে বসে আছে। যাই হোক, ভিডিও কল করলাম বাড়িতে, কিছুক্ষণ দেখালাম রাস্তাঘাট, কোথা দিয়ে যাচ্ছি, হ্যানত্যান নেই সেই। তারপরে আমরা আমাদের যেই ডেস্টিনেশনে নামার কথা ছিল ড্রামকন্ড্রা স্ট্রিটে, আমরা সেখানে নামলাম। কিন্তু কি হয়েছিল, আমাদের মোবাইলে যেহেতু কম নেট ছিল, সেই নেটটা দিয়ে মানে গুগল ম্যাপ ঠিক মতন কাজ করছিল না আমাদের দুজনেরই। তো সেই জন্য কি হয়েছিল, আমরা প্রপারলি লোকেট করতে পারছিলাম না। কিন্তু বলে না যে সব জায়গাতে কেউ না কেউ থেকেই যায় একটা। হঠাৎ করে শুনতে পাই কেউ একজন হিন্দিতে কথা বলছে,
তাকে আমরা জিজ্ঞেস করি যে এরকম একটা আমরা লোকেশনে যেতে চাই, ক্যান ইউ হেল্প আস। তো তখন উনি বলেন হ্যাঁ শিওর, আমরা কেন পারবো না। কিন্তু খুব অদ্ভুতভাবে তার ম্যাপে যেটা দেখাচ্ছিল সেটা বারবার করে আমরা ওই জায়গাটায় বাড়িটার বিএনবির আশেপাশেই ঘুরপাক খাচ্ছিলাম, কিন্তু সেটা ব্যাক সাইড হয়ে যাওয়াতে আমরা ভাবছিলাম আমরা ভুল জায়গায় চলে এসেছি, ভুল জায়গা দিয়ে আমরা প্রায় 5-6 বার করে গোল গোল করে ঘুরেছি। আর নামার পর একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া, তখন মনে হচ্ছে যে এই ঠান্ডা হাওয়াটাকে একটু বেয়ার করা কষ্ট, কারণ হ্যাঁ এসির থেকে নেমেছি ঠিকই, কিন্তু ওই দিল্লির থেকে আসার পরে যে এইরকম ঠান্ডা হাওয়া, একদম একটা কনকনে হাওয়া, আর অল্প না কাঁচা মিঠে রোদের মতন ছিল, তখন ভাল লাগছিল। কিন্তু যেই সন্ধে হয়ে গেছিলো, বাইরে তো কোনো সোয়েটার রাখা ছিল না, ওইভাবে শুধু একটা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে সেটা একটু বেদনাদায়কই হয়ে উঠছিল আর কি আস্তে ধীরে। যাই হোক, এই ছিল আমাদের বিএনবি খোঁজার যাত্রা, এবং এইভাবেই আস্তে আস্তে আমরা বিএনবি খুঁজে পাই। এবং বিএনবি সম্বন্ধে আর কি বা বলবো, পরের ব্লগগুলোতে নিশ্চয়ই আমি ডিটেইলে বলবো, কারণ অনেক কিছু বলবার আছে, অনেক কিছু। এই রাস্তাটা আজ যখন ভ্লগ এডিট করছি ভীষণ মনে পড়ছে, কতবার একা একা ছুটে বেরিয়েছি, যেখানে ইচ্ছে হয়েছে গেছি, আবার ফিরে এসেছি, ভুল ভাল এদিক সেদিক গেছি, কত স্মৃতি জড়িয়ে আছে। 1 মাস হয়ে গেল আমার এই ট্রিপটা, কিন্তু মনে হচ্ছে জাস্ট এই তো এলাম। প্রতিটা বাস স্টপ এত নিখুঁতভাবে অর্গানাইজ করা, সিস্টেমেটিক ওয়েতে করা, কত নাম্বার বাস স্টপ এবং সেই বাস স্টপে কত নাম্বারের বাস এসে দাঁড়াবে, আপ না ডাউন, এত ডিটেইলে লেখা না, কারোর কোনো সমস্যাই হওয়ার কথা না। যে জানে না বোঝে না তার পক্ষেও যে কতটা সুবিধাজনক ভাবার বাইরে। এই সিস্টেমগুলো দেখে সত্যিই শেখবার মতন, যে সিরিয়াসলি। তো বাস, অবশেষে আমরা বিএনবি খুঁজে পাই। বিএনবিতে আমরা চাবি নিয়ে ঢুকি, এবং তারও একটা অভিজ্ঞতা তোমাদের পরের ব্লগে শেয়ার করবো, সাথে থেকো।